পশ্চিম এশিয়ার আকাশে অশান্তির কালো মেঘ এখনো কাটছে না। শান্তির কোনো নিদর্শন নেই। একদিকে গাজায় সামরিক যুদ্ধবিরতি হয়েছে, অন্যদিকে তেহরান তেল আবিবে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। মধ্যস্থতাকারীদের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। এ খবর সোমবার প্রকাশ করেছে রয়টার্স ও এএফপি। তবে এই সম্মতি পশ্চিম এশিয়ায় শান্তি বয়ে আনবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে তা শুধুই সাময়িক সংঘর্ষ বিরতি। যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার আক্রমণ শুরু করতে পারে। আমরা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের শক্তি এই কথায় স্পষ্ট। শুধুমাত্র ঘোষণা নয়, তারা কার্যত প্রস্তুত। গত জুনে দুই দেশ 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় লিপ্ত ছিল। ইসরায়েলের আঘাতে ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ। হাজারেরও বেশি প্রাণ হারায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থামানো যায়। এবার হুঁশিয়ারি আরও স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রুহিম সাফাভি সোমবার সংবাদ মাধ্যমকে জানালেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি। যে কোনো পরিস্থিতিতে আমরা শক্ত হয়ে থাকতে চাই। ইরানের কৌশল এবং ক্ষমতা চোখে পড়ার মতো। শুধু আক্রমণে নয়, প্রতিরক্ষার প্রস্তুতি সম্পূর্ণ। তারা জানে পশ্চিমা হুমকি কখনোই শূন্যে থাকে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরান তাদের পরমাণু কার্যক্রম পুনরায় চালু করে, তারা আবার হামলা করবে। ইরান যে একমাত্র দেশ যার ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা সম্ভব, অথচ তারা এখনও পরমাণু অস্ত্র তৈরি করছে না। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তারা 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। যুদ্ধ শুরু করতে হলে 90% প্রয়োজন। এই ভারসাম্য ইরানের কৌশলকে আরো ভিন্ন মাত্রা দিয়েছে। হুমকি দিয়ে বলছে, আমরা চাইলে পুরো বিশ্বকে দেখাতে পারি আমরা কত দূর যেতে পারি। গাজায় সাময়িক শান্তি থাকলেও তেহরান তেল আবিবের সংঘর্ষ যে শেষ হয়ে গেছে তা ভাবা মুশকিল। ইরানের শক্তি, অভিজ্ঞতা ও কৌশল একদিকে যেমন হুমকি, অন্যদিকে বিশ্বকে সতর্ক করে যুদ্ধবিরতি সবসময়ই ভুল। পশ্চিম এশিয়ার আকাশে এখন শান্তি নেই, শুধু উত্তেজনার নাটক। যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। হামাস, ইরান এবং ইসরায়েল তাদের শক্তি, প্রস্তুতি ও হুঁশিয়ারি তৈরি করছে এমন এক পরিস্থিতি যা সিনেমার মতো উত্তেজনা নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে রেখেছে। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি জেসিপিওএ এর উদ্দেশ্য ছিল স্পষ্ট। ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করলো ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে, ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে, তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি।
তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয় আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোভেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় তিন দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দুই পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের তিন বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট। ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের তিন দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে দুই দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয় আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোভেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় তিন দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দুই পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। লেজারের বজ্রপাত, ইয়েলড্রিম 100 দিয়ে বিশ্বকে চমকে দিল তুরস্ক। ভাবুন, আকাশে গর্জন করে ছুটে আসছে শত্রুর ক্ষেপণাস্ত্র, মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে একটি যুদ্ধবিমান বা ঘাঁটি। কিন্তু ঠিক সেই মুহূর্তে অদৃশ্য এক আলোকরশ্মি শত্রুর চোখ অন্ধ করে দিল।
অকার্যকর হয়ে গেল প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। এই সিনেমাটিক দৃশ্যকে বাস্তব করে তুলেছে তুরস্ক। অ্যাসেলসান কোম্পানি উন্মোচন করেছে তাদের নতুন আবিষ্কার ইয়েলড্রিম 100 লেজার সিস্টেম। গত জুলাইয়ে তুরস্ক হাইপারসনিক মিসাইল দেখিয়ে বিশ্বকে অবাক করেছিল। অনেকে ভেবেছিল এটাই শেষ চমক, কিন্তু না, তুরস্ক এবার আরেক ধাপ এগিয়ে প্রমাণ করল তাদের সামরিক প্রযুক্তি শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও সমান শক্তিশালী। ইয়েলড্রিম 100 আসলে কি করে? প্রচলিত লেজার অস্ত্র ক্ষেপণাস্ত্রকে আঘাত করে ধ্বংস করে, কিন্তু ইয়েলড্রিম 100 খেলাটা বদলে দিয়েছে। এটি শত্রুর ক্ষেপণাস্ত্রের ইনফ্রারেড সেন্সরকে প্রথমে বিভ্রান্ত করে, তারপর অকার্যকর করে দেয়। ফলাফল, ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই দিক হারিয়ে ফেলে, যেন আকাশেই নিজের মৃত্যু খুঁজে পায়। এখানে টুইস্টটা আরও চমকপ্রদ। ইয়েলড্রিম 100 একসঙ্গে একাধিক হুমকির মোকাবিলা করতে পারে। মাটিতে স্থাপন করা হোক কিংবা যুদ্ধ বিমান বা হেলিকপ্টারে বসানো হোক, সবখানেই এটি সমান কার্যকর। অর্থাৎ তুরস্ক শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেনি, বরং তৈরি করেছে এমন এক বহুমুখী ঢাল যা যে কোনো যুদ্ধে ব্যবহৃত হতে পারে। 2025 সালের 4 জুলাইয়ের সামরিক মহড়ায় ইয়েলড্রিম 100 একাধিক ক্ষেপণাস্ত্র থামিয়ে তার শক্তি প্রমাণ করেছে। এটা তুরস্কের প্রযুক্তিগত উন্নতির জীবন্ত প্রমাণ। সত্যিই তো, আধুনিক যুদ্ধ আর শুধু আক্রমণের খেলা নয়, এখন আসল খেলা হলো প্রতিরক্ষা। যেখানে একদিকে ক্ষেপণাস্ত্র ক্রমেই বুদ্ধিমান হয়ে উঠছে, সেখানে ইয়েলড্রিম 100 মতো সিস্টেম প্রমাণ করছে বুদ্ধিমত্তার জবাব দিতে পারে আরও উচ্চতর প্রযুক্তি। ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধের সময় শত্রুর পাইলটদের বিভ্রান্ত করতে লেজার ব্যবহার করা হয়েছিল, কিন্তু ইয়েলড্রিম 100 সেই ধারণাকে ছাপিয়ে গেছে। এটা শুধু বিভ্রান্তই করে না, বরং সেন্সর পুরোপুরি অকার্যকর করে দেয়, যেন প্রতিপক্ষের চোখ উপড়ে নেওয়া হলো, যুদ্ধের আগেই তাকে অন্ধ করে দেওয়া হলো। এখন প্রশ্ন, এর প্রভাব কতটা বড়? উত্তর স্পষ্ট, কৌশলগতভাবে বিশাল। এই আবিষ্কারের মাধ্যমে তুরস্ক জানিয়ে দিল তারা আর শুধু অস্ত্রের ক্রেতা নয়, নিজেরাই উদ্ভাবক। আর সেই উদ্ভাবন তাদের এক লাফে নিয়ে গেল শীর্ষ সামরিক প্রযুক্তি শক্তিধরদের তালিকায়। শেষ দৃশ্যটা যেন তুর্কি পতাকার মতো লাল আর সাদা আলোর খেলা। এক হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, অন্য হাতে ইয়েলড্রিম 100 লেজার সিস্টেম। তুরস্ক যেন বলছে, আমরা শুধু আক্রমণ করব না, প্রতিরক্ষার ঢালও তুলব। আর সেই ঢাল ভেদ করা শত্রুর পক্ষে আর সম্ভব হবে না। ইরানের রহস্যময় সারপ্রাইজ। জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি, শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনো বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল। জুনের 12 দিনের যুদ্ধে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ওটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো শুরু হয়নি। গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে অংশ নেয়। জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। একটানা ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। তেল-আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কোনো জায়গায় নিরাপদ ছিল না। তবুও ইরান তখন সংযম দেখিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, তেহরান ইচ্ছাকৃতভাবে তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। এবার আর সেই সংযম নেই। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে, শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে, আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে। প্রশ্ন হচ্ছে, সেই সারপ্রাইজ কি? বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো আগের যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। ড্রোন ফ্লিট, যেগুলো আগেই সৌদি আরব ও আমিরাতে হামলা চালিয়ে কার্যকারিতা প্রমাণ করেছে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মার্কিন ড্রোন ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়েছে। আর সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইবার যুদ্ধ প্রযুক্তি, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ সারপ্রাইজ মানে শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। এখন বড় প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সবাই আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে, যদি আবার হামলা হয় তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও থাকবে নিশানায়। মানে শুধু যুদ্ধ নয়, হুমকির মুখে পড়বে গালফ অঞ্চলের তেলের নিরাপত্তা আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে, আগামী সংঘাত আর সীমিত থাকবে না। এবার প্রতিপক্ষ বুঝতে পারবে ইরানের পূর্ণ শক্তি কাকে বলে। এই বার্তায় বোঝা যাচ্ছে, তেহরান এবার শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। জুনের 12 দিনের যুদ্ধ ছিল একটি সতর্কবার্তা।
কিন্তু নতুন সংঘাত মানে হবে পূর্ণ শক্তি উন্মোচন। আকাশে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, সমুদ্রপথে নেমে আসা ড্রোনের ঝাঁক, সাইবার আক্রমণে অচল হয়ে যাওয়া শত্রুর যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে এক ভয়ঙ্কর রহস্যময় সারপ্রাইজে। আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। 16ই আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়ে ওঠে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরও কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ, মার্কিন সেনাদের বড় পদক্ষেপ, ইরানের চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কুয়াশার মতো জমছে যুদ্ধের ছায়া। বাগদাদ ছেড়ে মার্কিন সেনারা পাড়ি জমাচ্ছে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর এরবিলে। শত্রু ইরানের একেবারে দোরগোড়ায় নতুন ঘাঁটি গড়ার এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রশ্ন উঠছে, এ কি কেবল সেনা পুনর্বিন্যাস, নাকি আসছে নতুন এক ভয়ঙ্কর সংঘাত? বাগদাদ ছেড়ে এরবিলে ট্রাম্প প্রশাসনের বড় খেলা। 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি, বাগদাদ বিমানবন্দর ও জয়েন্ট অপারেশনস কমান্ড থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক প্রশিক্ষকরা থেকে যাবে ইরাকে, আর আন্তর্জাতিক জোটের সেনারা এরবিল ও উত্তর ইরাকে অবস্থান করবে একই সময় পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে আইসিসি বিরোধী মিশনের পর্যালোচনার ফলে এই পদক্ষেপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বাহ্যিক কারণ, ভেতরে লুকিয়ে আছে আরও বড় পরিকল্পনা। গত জুনে ইসরায়েল হামলা চালায় তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দেয় তার হাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, অভেদ্য আকাশ প্রতিরক্ষা, ড্রোন বাহিনী আর সাইবার শক্তিও রয়েছে। তেহরান, তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত এনে বার্তা দিয়েছিল, আমরা প্রতিরক্ষামূলকই নই, প্রয়োজনে আগ্রাসীও হব। এই প্রেক্ষাপটেই নতুন করে মার্কিন সেনাদের স্থানান্তরকে দেখা হচ্ছে। কেননা ইরান ইতিমধ্যে প্রতিবেশী ইরাককে সতর্ক করেছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায়, এবার জবাব হবে আরও ভয়ঙ্কর। প্রশ্ন, যুদ্ধ কি আরও কাছে? লন্ডন ভিত্তিক দৈনিক আশার্ক আল আওসাদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে, ওয়াশিংটন আসলে সেনা কমাচ্ছে না, বরং পুনর্স্থাপন করছে।
অর্থাৎ সরাসরি সংঘাতের জন্য নতুন মোর্চা ধরছে। এর মানে ইরানকে ঘিরে রাখা হচ্ছে আরও কৌশলগতভাবে। কিন্তু ইরানও যে নীরব বসে নেই তা পরিষ্কার। তাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন বাহিনী, যেগুলো প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। অর্থাৎ নতুন সংঘাত শুরু হলে এবার শুধু বাগদাদ নয়, এরবিল থেকে শুরু করে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সেনারা এরবিলে ঘাঁটি গড়ছে, অন্যদিকে ইরান ঘোষণা করছে যে কোনো আকাশ, যে কোনো আক্রমণ ভেদ করার মতো শক্তি আমাদের হাতে আছে। যেন দাবার ছকে দুই পক্ষই নিজের চাল সাজাচ্ছে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে সহজে কোণঠাসা করা যাবে, তবে সেটি হবে সবচেয়ে বড় ভুল। কারণ জুনের যুদ্ধ ছিল কেবল এক ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ভূমি এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে। একদিকে শান্তির ক্ষীণ আশা, অন্যদিকে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘ্রাণ। প্রশ্ন কেবল একটাই, আগামী সংঘাতে কে প্রথম চাল দেবে? তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধের কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12ই আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামেলিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়াল এটিকে বললেন মরিচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। 3 আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে 38 বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল 8 বছরের ইরাক ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক। যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র 40 দিনে 30টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। 7 আগস্ট প্রভাবলিকা রিপোর্টে উঠে এসেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সতর্ক অবস্থায়। শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান রাডারে ধরা পড়লেই আকাশে জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা। ইরানের কমান্ডারদের ভাষায়, একটি ভুল পদক্ষেপই ইসরায়েলের জন্য ডেকে আনবে মহাবিপদ। 16 আগস্ট মেহর নিউজকে দেয়া বক্তব্যে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ঘোষণা করেছেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবার আরও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ইরান। তার কণ্ঠে কেবলই হুমকি ছিল না, ছিল আত্মবিশ্বাসের শীতল আগুন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। আকাশে শত্রু আসবে, কিন্তু জবাব পাবে মাটিতে।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকে ভেবেছিল ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, অথচ দেশটি অল্প সময়ের মধ্যেই সেগুলো মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে, যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির উত্থান। ইরানের শক্তি শুধু প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে সেজিল ও কদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাদের মধ্যে সেজিলকে তুলনা করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের সঙ্গে। এর বিশেষত্ব হলো একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ আকাশে একবার উঠলেই শত্রুর জন্য তৈরি হবে বহুগুণ ধ্বংসযজ্ঞ। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ শক্তি IRGC 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে তাদের নিয়ন্ত্রণে, যেখানে ধারণা করা হয় 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সাম্প্রতিক ইসরায়েল বিরোধী যুদ্ধে এই কেন্দ্রগুলো থেকেই ছোড়া হয়েছিল পাল্টা আঘাত। কেবল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান। তাদের হাতে আছে শাহেদ 136 সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন। এগুলো শুধু গোয়েন্দা নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈনিক নয়, লড়বে ড্রোন ও মিসাইল। আর সেই খেলায় এগিয়ে রয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ইরান দেখাতে চাইছে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমানভাবে সক্ষম। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যদি আকাশে পা বাড়ায়, ইরান সে পা কেটে ফেলার মতো প্রস্তুতি রেখেছে তার প্রতিরক্ষা বলয়। আর আকাশের আগুন যখন নেমে আসবে মাটিতে, তখন লুটিয়ে পড়বে অহংকার, শুধু বিমানের নয়, বরং এক জাতির আত্মবিশ্বাসেরও। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান নির্ধারণ করবে না শুধু গোলাবারুদ, নির্ধারণ করবে সাহস, কৌশল আর কার হাতে আছে ভবিষ্যতের অস্ত্র। আর ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই লড়াইতে তারা পিছিয়ে নেই, বরং এগিয়ে। আলাস্কার বরফে মোড়ানো সামরিক ঘাঁটির ঘরে বসে বিশ্বের দুই শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন চোখে চোখ রাখলেন। প্রেক্ষাপট ভয়াবহ। ইউক্রেনের মাটি রক্তে ভিজে আছে, দুনিয়া অবাক চোখে দেখছে। আলোচনার প্রধান বিষয় যুদ্ধবিরতি, কিন্তু পুতিন নিয়ে এসেছেন এমন প্রস্তাব যা ইউক্রেনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। সূত্র বলছে, পুতিনের মূল দাবিটি স্পষ্ট। ডোনেৎস্ক এবং লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দেয়া। বিনিময়ে দক্ষিণের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া কিছু স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেবে, কিন্তু ইউক্রেন রাজি নয়, কারণ নতস্কে তাদের সেনারা শক্ত অবস্থানে আছে। কিয়েভের মনে হয় এখান থেকে প্রতিরোধ না করলে রাশিয়ার হামলা দেশের গভীরে ঢুকতে পারে। ট্রাম্প বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি, কিন্তু ইউক্রেনকে রাজি হতে হবে। তারা হয়তো না বলতে পারে। পুতিনের প্রস্তাব যতই সুরেলা শোনাক, বাস্তবে এটি গ্রহণযোগ্য কিনা তা অনিশ্চিত। সূত্রগুলো বলেছে, পুতিনের আরো শর্ত আছে। অন্তত ক্রিমিয়া, যা 2014 সালে রাশিয়া দখল করেছে, সেখানে রাশিয়ার সার্বভৌমত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি চাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ কি সেই স্বীকৃতি দেবেন তা স্পষ্ট নয়। একই সঙ্গে রাশিয়া চায় ইউক্রেনে রাশিয়ার ভাষা ও রুশ অর্থোডক্স গির্জার কার্যক্রম অবাধে চালাতে দেওয়া হোক। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা অভিযোগ করে, এই গির্জা রাশিয়ার গোয়েন্দা কর্মকাণ্ডে সহায়তা করছে, যদিও গির্জা তা অস্বীকার করেছে। পুতিনের প্রস্তাবের আরেকটি নাটকীয় টুইস্ট, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, তবে তিনি কিছু নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাস দিতে প্রস্তুত। সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত কিছু ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও থাকছে। মার্কিন নিষেধাজ্ঞা কি এর মধ্যে পড়বে তা নিশ্চিত নয়। প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আকাশ ভেসে আছে আগুনের বুদবুদে। ফলে প্রশ্ন জাগে, পুতিন কি সত্যি শান্তি চাচ্ছেন, নাকি এটি কৌশল যা ইউক্রেনকে অসুবিধায় ফেলে? আলোচনার শুরুতে প্রদত্ত এই প্রস্তাবই চূড়ান্ত হতে পারে, অথবা এটি শুধু খেলা শুরু। যদি ইউক্রেন রাজি না হয়, যুদ্ধবিরতি হবে না। পুরো মহাদেশ উত্তেজনা, শক্তি আর কূটকৌশলের নাটক অব্যাহত। আলাস্কার বরফের সেই ঘরে বসে পুতিন ও ট্রাম্পের চোখে চোখ রাখার মুহূর্তেই বিশ্বকে জানিয়ে দিল যুদ্ধের পরবর্তী অধ্যায় কতটা জটিল হতে পারে। ডোনেৎস্ক লুহানস্কে নিয়ন্ত্রণ কি যাবে, ক্রিমিয়ার স্বীকৃতি কি মিলবে, ন্যাটো নিষেধাজ্ঞা কত দূর পৌঁছাবে, সব প্রশ্নের উত্তর এখন কেবল ইউক্রেনের হাতে। ইউক্রেন বলেছে, তারা ডোনেৎস্ক ছাড়তে রাজি নয়, কারণ সেখানে তাদের সেনারা শক্ত অবস্থানে আছেন। কিয়েভ কর্তৃপক্ষ মনে করে সেখানকার শক্ত অবস্থানের মধ্য দিয়ে ইউক্রেনের গভীরে রাশিয়ার হামলা প্রতিরোধ করা যায়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি চেয়েছিলেন বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসুক, কিন্তু তা হয়নি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের ভূমি ভাগাভাগি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা নিয়ে পুতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে। এ বিষয়ে বড় ঐক্যমত্য হয়েছে।
সবকিছু যেন থমকে গেল ইসরায়েলের আকাশে। বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, সতর্কতা সাইরেন প্রতিটি শহরে বাজছে, নেতানিয়াহু থেকে তেল আবিব, আল কুদস পর্যন্ত। এই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, যাদের সামরিক শক্তি এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইয়েমেনের ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিভিশনে ঘোষণা করেন, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বড় সামরিক অভিযান পরিচালিত হয়েছে। হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনাকারীকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। ইয়েমেন শুধু গাজার পাশে দাঁড়াচ্ছে না, তারা সরাসরি ইসরায়েলের অন্তঃসীমায় আঘাত হানছে। সারি বলেন, গাজার বিরুদ্ধে 2 বছরের ইসরায়েল নৃশংসতা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আমরা এই অভিযান চালালাম। আমাদের লক্ষ্য গণহত্যামূলক অপরাধের প্রতিশোধ নেওয়া। এই কথার মধ্যে যেন যুদ্ধের গভীর কণ্ঠে প্রতিধ্বনি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরোধ নয়, আক্রমণেও দক্ষ। তারা ইতিমধ্যে হাইফা, আল নাকাব মরুভূমি, উম্মে আল রাশরাশ এবং বিয়ার আল সাবেতেও 6টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। নতুন আঘাত শুধু শুরুর ইঙ্গিত, এটি গাজার সাথে সংহতি প্রকাশের এক ভয়ঙ্কর বার্তা। ইসরায়েলি সামরিক সম্প্রচার জানিয়েছে, গত 5 মাসে ইয়েমেন ইসরায়েল অভিমুখে 70টি রকেট নিক্ষেপ করেছে, গড় করে প্রতি 48 ঘন্টায় এক আঘাত। এমনকি প্রতিটি আঘাতের সাথে তারা এক উচ্চ মূল্যবান লক্ষ্যকে একনিষ্ঠভাবে ভাঙছে। এটা দেখাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন পরিমাপহীন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এদিন বেন গুরিয়ন বিমানবন্দরের সাময়িক বন্ধের খবর সাংবাদিকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিডিয়া সূত্র জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর 200টিরও বেশি স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বিমানবন্দর বন্ধ হওয়া মাত্রার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হুঁশিয়ার হয়েছে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভয় দেখাতে পারবে কেবল রেডিও সতর্কতায়। এই অভিযানকে সারি উচ্চমানের সামরিক কৌশল বলে আখ্যায়িত করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুধু প্রতিরোধ নয়, তারা আক্রমণেও দক্ষ। তাদের লক্ষ্য স্পষ্ট, গাজার সমর্থনে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করা। তারা প্রতিশ্রুতি দিয়েছে, গাজার অবরোধ উঠে না গেলে বা আগ্রাসন বন্ধ না হলে সামরিক চাপ অব্যাহত থাকবে। পুরো পরিস্থিতি এক নতুন নাটকীয় অধ্যায় খুলে। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং হাইপারসনিক প্রযুক্তি সব মিলিয়ে ইসরায়েলের আকাশে অস্থিরতা, জনগণের মধ্যে আতঙ্ক এবং প্রতিরক্ষা বাহিনীর তীব্র প্রস্তুতি। এই মুহূর্তে একটাই প্রশ্ন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী কতদূর যাবে? গাজার পক্ষে তাদের এই অভিযান কতটুকু স্থিতিশীলতা এবং প্রভাব সৃষ্টি করবে? এবং সবচেয়ে বড়, ইসরায়েল কতক্ষণ ধরে এই চাপ প্রতিরোধ করতে পারবে? ভারত মহাসাগরে চীনের রহস্যময় জাহাজ, বিজ্ঞান নাকি গুপ্তচর অভিযান? ভারত মহাসাগরের নীল জলরাশির মধ্যে অজানা এক স্রোত বইছে, আর সেই সঙ্গে চলছে কূটনীতি, চরবৃত্তি এবং আধিপত্যের খেলা। দুনিয়ার নজর এখন আটকে গেছে বেইজিং আর নয়াদিল্লির দ্বন্দ্বে। সমুদ্রের জলে যে কাহিনী তৈরি হচ্ছে তা শুধু রপ্তানি ও বাণিজ্যের গল্প নয়, বরং ভবিষ্যতের শক্তির যুদ্ধ। চীনের জাহাজ জিয়াংয়াং হং 03 ভেসে উঠেছে ভারতের কাছে। কাগজে কলমে এটি একটি গবেষণা জাহাজ। চীন বলছে সমুদ্রতল মাপা, জলবায়ু বোঝা, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এটি এসেছে। কিন্তু নয়াদিল্লি বলছে এটি গুপ্তচর। কেন? কারণ জাহাজটি ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে ভেসে চলেছে। ভারতের চোখে এটি সরাসরি হুমকি। চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত মহাসাগর সবার জন্য উন্মুক্ত। সমুদ্র তলমাপা, মানচিত্র আঁকা, খনিজ অনুসন্ধান সবই ভবিষ্যতের পরিকল্পনার অংশ। সামরিক কাজে ব্যবহারযোগ্য হলেও বিজ্ঞানীদের মতে এগুলো বৈশ্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। তবে ভারতের প্রতিক্রিয়া ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, অবিশ্বাসে ভরা। তারা মনে করছে চীন তাদের ঘিরে ফেলছে, নৌঘাঁটি নজরে রাখছে, এমনকি ইন্টারনেট লাইনও কেটে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই আতঙ্ক মূলত ভারতের নিজের জন্য। বহু বছর ধরে ভারত মহাসাগরকে তারা নিজেদের রাজত্ব মনে করেছে। অন্য কেউ সেখানে আসলে সেটি ষড়যন্ত্র মনে হয়। কিন্তু চীন শুধু নিজের ভবিষ্যৎ, নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে কাজ করছে। ভারত মহাসাগর শুধু বাণিজ্যের রাস্তা নয়, এটি খাদ্য ও খনিজ সম্পদের ভাণ্ডার। মাছ, তামা, নিকেল, এমনকি তেলও আছে। যখন চীনের জাহাজ সমুদ্রতল মাপে, ভারত তাকে স্পাই শিপ বলছে। কিন্তু একই কাজ যখন ভারত নিজস্ব জাহাজ দিয়ে করে, তখন সেটি কৌশল। পার্থক্য শুধু সন্দেহে। চীনের মিশন উন্মুক্ত, ভারতের কৌশল গোপন। ভারতের এক সমুদ্র বিজ্ঞানীর মতে, এই মানচিত্র তৈরি হলে নতুন সাবমেরিন রুট, ড্রোন চলাচল সহজ হবে। সামরিক সুবিধা থাকলেও বৈজ্ঞানিকভাবে এটি বিপ্লব।
ভারত চীনের এই পদক্ষেপকে হুমকি মনে করছে। অভিযোগ, চীন স্ট্রিং অফ পার্লেজ বা মুক্তোর মালার মতো ঘাঁটি বানাচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, মরিশাসের আশেপাশে। চীন বলছে এটি বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিরাপদ করতে। ভারতও পিছিয়ে নেই। ইরানের চাবাহার বন্দর, ওমান, ইন্দোনেশিয়া, মরিশাসে নিজেদের ঘাঁটি তৈরি করছে। কিন্তু ভারতের চোখে চীনের পদক্ষেপ ষড়যন্ত্র, নিজের পদক্ষেপ কৌশল। আজকের লড়াই শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যেরও। মহাসাগরে ৯৯% সাবমেরিন পড়ে আছে। চীনের মানচিত্র তৈরি হলে তা বৈজ্ঞানিক কৃতিত্ব, ভারতের চোখে হুমকি। ভারতের সাবেক কমান্ডোরা বলছেন চীন সমুদ্র দখল করতে চাচ্ছে। আসল প্রশ্ন, দাদাগিরি কার? ভারত চায় একচ্ছত্র অধিকার। চীনের উত্থান মানে সেই আধিপত্যের পতন। নয়াদিল্লি ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, বেইজিং মানচিত্র আঁকছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে উন্নয়নের স্বপ্ন। তবে একটা বিষয় পরিষ্কার, চীনের চোখে সমুদ্র ভাগাভাগি উন্নয়নে, ভারতের চোখে হুমকি। মহাসাগরের নীল জলরাশি এখন কেবল জল নয়, শক্তির, কৌশলের এবং ভবিষ্যতের লড়াইয়ের মঞ্চ।